গণিত এবং ইংরেজিতে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমাকে কিন্তু অ্যান্সার করতেই হবে। এজন্য গণিত এবং ইংরেজিতে ভালোভাবে পারদর্শী হতে হবে, না হইলে ক্যাডেট কলেজ ভর্তি লিখিত পরীক্ষায় কখনোই উত্তীর্ণ হওয়া সম্ভব না। কেউ যদি মনে করো যে আমি গণিতকে একটু রিডিউস করে আমি অন্যদিকে ভালো করব, সম্ভব না। তেমনি ভাবে ইংরেজিতেও না। এজন্য গণিত এবং ইংরেজি যেহেতু 200 মার্ক, তোমাকে গণিত এবং ইংরেজিতে ভালো করতে হবে। এরপরে বাংলা এবং জিকেতে 60 এবং 40 মার্ক। যদি মনে করো যে না জিকেতে কিছুই পড়বো না, ফেল ফেল করলে কাম হবে না, ঠিক আছে, কম করে হলে তোমাকে 20 পেতেই হবে, জিকেতে 20 পেতেই হবে, নাহলে তুমি পাশই করতে পারবে না, ফেল। ঠিক আছে, জিকেতে তোমাকে 20 পেতেই হবে। জিকেতে তোমাকে 20 পেতেই হবে। তেমনি বাংলা তো মোটামুটি তোমাকে ধরে নাও হচ্ছে যে 60-এর মধ্যে 40 পেলে, তো এই 190 তারপরে 20 210 আর ওখানে 40 250 মার্ক সব বাচ্চার দিয়ে যদি তুমি 250 মার্ক পাও তাহলে তোমার লিখিত পরীক্ষায় নাম আসবে বলে আশাবাদী। এই জন্য সময় কিন্তু বেশি নেই, ঠিক আছে। মে মাসের প্রায় আজকে 18 তারিখ, অর্ধেকের বেশি অতিক্রান্ত হয়ে গেছে, আর মাত্র 12-13 দিন সময় আছে, কারণ এটা হচ্ছে 31শে মাস। তো বুঝতে পারতেছো কেমন পড়তে হবে। প্রতিযোগী কিন্তু জি থেমে স্যার। নেই, ঠিক আছে, প্রতিযোগী কিন্তু থেমে নেই, তারা কিন্তু পড়তেছে, আর এটা কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী পরীক্ষাটা হবে। এই জন্য মনে করো না যে আজকে পড়বো না, কালকে পড়বো, সামনে ঈদের পর থেকে পড়বো, এরকম কোনো সুযোগ নেই। যারা স্বপ্ন দেখতেছে যে ক্যাডেট কলেজে আমি চান্স পাবোই যে করে হোক, তারা কিন্তু থেমে নেই, তারা কিন্তু পড়তেছে। অতএব আমাকে ফাঁকি দিয়ে, পিতামাতাকে ফাঁকি দিয়ে লাভ হবে না। এজন্য তোমরা ভালো করে পড়ো, যে নাম্বার পাচ্ছ এই নাম্বারে কিছুই হবে না, ফেল, ফেল, ঠিক আছে। এখন অনেক বেশি পড়তে হবে, কারণ যে প্রশ্ন করেছি তো ওই প্রশ্ন সহজ প্রশ্ন, চোখ বুঝে পরীক্ষা দিলেও এটাতে 100 পাতা হবে। ভুল ভবিষ্যতে এক আধটা তোমার হচ্ছে যে দশমিক ছুটে গেল বা শূন্য ছুটে গেল, তখন এটা কথা, কিন্তু বড় ভুল করা যাবেই না, কোনোভাবেই না, ঠিক আছে। আর গণিত এমন একটা সাবজেক্ট যেখানে 100-তে 100 পাওয়া সম্ভব, যেটা বাংলাতে সম্ভব না, ইংরেজিতেও না, ধর্মেও না, জিকেতেও না, কিন্তু এখানে সম্ভব। এখানে কোনো মার্ক হইলে নাম্বার পাবে, না হইলে একবারে জিরো। ডান্ডিবিহীন চশমা, বুঝতে পারছো? যাই হোক, কথা বাড়ালাম, তোমরা বুঝতে পারছো যে কেমন পড়তে হবে। তাহলে প্রশ্ন খুবই সহজ ছিল আমার আজকে 5 নাম্বার পরীক্ষার, গত শুক্রবারে যে পরীক্ষা হয়েছে এই 5 নাম্বার পরীক্ষার আমরা আজকে সলভ ক্লাস নেব ইনশাআল্লাহ। সেই সাথে তোমরা এই সলভ ক্লাস সম্পূর্ণ তো করবেই, কেউ যেন জয়েন করবে আবার লিফট নেবে এরকম যেন না হয়। তোমরা সবাই বোঝার চেষ্টা করো, দেখো সহজ হবে আর কি, প্রশ্নটা তোমাদের কাছে আরো সহজ মনে হবে। তাহলে প্রথমে ছিল সংক্ষিপ্ত প্রশ্ন, লসাগু কাকে বলে? এলসিএম, লিস্ট কমন মাল্টিপুল, ঠিক আছে। আমরা লসাগু করার সময় কমন এবং আনকমন নিয়ে থাকি। তো লসাগু কাকে বলে আমাদেরকে ডেফিনিশন চেয়েছে, সংজ্ঞা চেয়েছে, আমরা সংজ্ঞা দিয়ে ফেলবো যে প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে লসাগু বলে। প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে বলা হয় লসাগু। পরম মান কাকে বলে? ভুল দেওয়া হয়েছে। এই কথাটা আমি অনেকবার বলেছি। আমি যেগুলো বলবো সেগুলো তোমাদের যদি মনে হয় যে ভুল দেওয়া হয়েছে, প্রশ্ন নাম্বার লিখে 1 ক, ঠিক আছে, এটা লিখলে আমি চেক দিয়ে দেবো ইনশাল্লাহ। যদি হয় নাম্বার পাবে, আর না হলে কেটে যাবে, আমি তোমাকে ফোন দেবো যে তোমার ওটা হয় নাই। তাহলে পরম মান কাকে বলে? অ্যাবসলিউট ভ্যালু, ধনাত্মক ঋণাত্মক মানটির ধনাত্মক মানটিকে পরম মান বলে। জি ইনান,
স্যার, আপনি কি আমাদের উত্তরপত্রটা পাঠিয়ে দিতে পারবেন আমাদের খাতার? তাহলে উত্তরপত্র পাঠা দিলে তো আমার তো এত কথা বলা লাগবেই না, নাকি বলো? জি স্যার, বাট মানে যেটা বুঝতে পারিনি সেটা হয়তো এখানে সলভ হয়ে যাচ্ছে, বাট উত্তরপত্রটা পাঠিয়ে দিলে খাতাটা সলভ করতে আরো অনেক বেশি সুবিধা হয়। ঠিক আছে, আমি উত্তরপত্র পাঠা দিচ্ছি। ঠিক আছে, তাহলে পরম মান হচ্ছে যে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাটি ধনাত্মক মানটিকে পরম মান বলে। ব্যয় ক্ষতি হ্রাস বলতে কি বোঝায়? পরিমাণে কমে যাওয়া। আর আয় লাভ বৃদ্ধি বলতে পরিমাণে বেড়ে যায়। বিপরীত সংখ্যাকে বলে? বিপরীত সংখ্যা হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা ধনাত্মক ও ঋণাত্মক উভয়ে প্রকাশিত হতে পারে। এই ধনাত্মক ঋণাত্মক সংখ্যাদ্বয়কে পরস্পর বিপরীত সংখ্যা বলে। অর্থাৎ প্লাস 3 থাকলে হয়ে যাবে -3। ঠিক আছে, ধ্রুবকের ইংরেজি কি? ধ্রুবকের ইংরেজি হচ্ছে যে কনস্ট্যান্ট, আর চলকের ইংরেজি হচ্ছে যে ভেরিয়েবল। বোঝা গেছে? আক্ষরিক সহগ কাকে বলে? জি স্যার। সহগ মূলত দুই প্রকার। কোএফিসিয়েন্ট যাকে ইংরেজিতে বলবো আমরা, এই যে সহগ ইংরেজি হচ্ছে কোএফিসিয়েন্ট। সহগ মূলত দুই প্রকার। সহগ, কোএফিসিয়েন্ট। তাহলে সাংখ্যিক সহগ নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট আর অ্যালফাবেট কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে সাংখ্যিক সহগ এবং সহগ কোএফিসিয়েন্ট এন্ড নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট সেম, আর অ্যালফাবেট কোএফিসিয়েন্ট আলাদা। ঠিক আছে, তাহলে যখন কোনো চলকের সাথে অক্ষর গুণক হিসাবে যুক্ত থাকে তাকে বলা হয় আক্ষরিক সহগ। যখন কোনো চলকের সাথে সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তাকে বলা হয় সাংখ্যিক সহগ। তাহলে সহগ এবং সাংখ্যিক সহগ একই জিনিস। সহগ এবং সাংখ্যিক সহগ একই জিনিস। আমি আবারও বলতেছি, যখন কোনো চলকের সাথে সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তাকে বলা হয় সাংখ্যিক সহগ। আর যখন কোনো চলকের সাথে, ঠিক আছে, অক্ষর গুণক হিসাবে যুক্ত থাকে তাকে বলা হয় আক্ষরিক সহগ। সহগের ইংরেজি কোএফিসিয়েন্ট আমি বললাম। এই অঋণাত্মক পূর্ণসংখ্যা কাকে বলে? যে শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণসংখ্যাকে বলা হয় অঋণাত্মক পূর্ণসংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণসংখ্যাকে বলা হয় অঋণাত্মক পূর্ণসংখ্যা, যাকে আমরা ইংরেজিতে বলবো নন নেগেটিভ ইন্টিজার অথবা হোল নাম্বারস। মিশ্র ভগ্নাংশ সমান কি? মিশ্র ভগ্নাংশ সমান হচ্ছে পূর্ণসংখ্যা গুণ হর যোগ লব ডিভাইডেড বাই হর। এটা একটা সূত্র যেটা তোমরা পঞ্চম শ্রেণীতেও পড়ছিলে। মিক্সড ফ্র্যাকশন সমান কি? তোমাদেরকে এটা মনে রাখতে হবে। পূর্ণসংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ মিলে হচ্ছে মিশ্র ভগ্নাংশ হয়। আর সূত্র হচ্ছে যে পূর্ণসংখ্যা গুণ হর যোগ লব। ঠিক আছে, পূর্ণসংখ্যা গুণ হর যোগ লব ডিভাইডেড বাই হর। বোঝা গেছে? এরপরে সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে কোন ভগ্নাংশটি বড় হয়? সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে কোন ভগ্নাংশটি বড় হয়? সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে কোন ভগ্নাংশটি বড় হয় বলতো? লব কিন্তু দুই প্রকার। সমলব, যে ভগ্নাংশের হর ছোট সেটি বড়। জি, তাহলে সমলব বিশিষ্ট ভগ্নাংশের যে ভগ্নাংশের হর ছোট সেটা বড়, আর যে ভগ্নাংশের হর বড় সেটা ছোট। ঠিক আছে, আর সমহরের ক্ষেত্রে তোমরা এই চারটা কথা অবশ্যই মনে রাখবে যে সমহরের ক্ষেত্রে যে ভগ্নাংশটার লব বড় সেটা বড়, যেটা ছোট সেটা ছোট। যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটা ছোট। আর সমলবের ক্ষেত্রে যে ভগ্নাংশটার হর বড় সেটাই ছোট, আর হর যদি ছোট হয় সেটা হয়ে যাবে কি? বড়। ঠিক আছে, যে এ সমান এটা আছে, বি সমান এটা আছে, সি সমান এটা আছে, যে উপরোক্ত
উপরের সংখ্যাগুলোর আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে ঠিক আছে। এই যে বি দলের, তোমার বি দলের সংখ্যাদ্বয় সমমৌলিক কিনা, অর্থাৎ 189 এবং 210 এই সংখ্যার নাম্বারটা প্রোপ্রাইম কিনা তোমাকে দেখতে হবে। যে সাধারণ গুণনীয়ক, কমন ফ্যাক্টর যদি এক ছাড়া অন্য কিছু না হয় সেটা হচ্ছে প্রোপ্রাইম নাম্বার। এখন 189 এবং 210 এরা প্রোপ্রাইম নাম্বার কিনা তোমাকে দেখতে হবে। বুঝা গেছে? নো স্যার, গসাগু 21। যে কমন কোনো কিছু পাওয়া যায় কিনা, এক ছাড়া অন্য কোনো সংখ্যা কমন পাওয়া যায় কিনা। যেমন দেখো এইখানে 189, এটাকে যদি আমি প্রথমে 3 দিয়ে দিই তাহলে যাবে, কারণ 2 তে যাবে না, 3 দিয়ে যাবে। 6 আর 3। আর 210 দেখি, এখানে আবার 3 দিয়ে যাবে, 3 21, এরপরে 3 7, এরপরে তোমার হচ্ছে 210, 105, এখানে 2 দিয়ে যাবে তাহলে হচ্ছে 105 হবে। এরপরে আবার 5 দিয়ে যাবে, 5, এখানে হচ্ছে যে 21। এই যে 3 7 21, এটা কিন্তু সমমৌলিক নয়। বুঝা গেছে? এটা কিন্তু কোপ্রাইম নাম্বার, নট কোপ্রাইম নাম্বার। এবার সি দলের প্রথম সংখ্যাকে, অর্থাৎ দেখো 109, এই সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 8 অবশিষ্ট থাকবে। এই সংখ্যাকে ডিভিশন করলে প্রতি ক্ষেত্রেই তোমার হচ্ছে যে 8 হচ্ছে যে অবশিষ্ট থাকবে। ঠিক আছে? 8 হচ্ছে অবশিষ্ট থাকবে। কোন কোন সংখ্যা দ্বারা বলো, কে পারবে বলো তো? কোশ্চেনটা আরেকবার একটু ভালো করে বলবেন। যে সি দলের যে প্রথম সংখ্যাকে 109 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ তোমার হচ্ছে 8 থাকবে। 109 কে বুঝতে পারছো? 109 কে স্যার, বলো। আপনার তো স্ক্রিন ফ্রিজ করা। স্ক্রিন দেখা যায় না? স্যার দেখা যাচ্ছে আমার এখানে সব ফ্রিজ। এই নুজহাত, স্ক্রিন ক্লিয়ার দেখা যায় না? জি স্যার, দেখা যায়। হ্যাঁ তাই তো। ক্লিয়ার একদম ক্লিয়ার। তাহলে তোমাকে যে 109 থেকে এটা বিয়োগ করে তার গুণনীয়ক বের করতে হবে, 8 বিয়োগ করে গুণনীয়ক বের করতে হবে। ঠিক আছে? তাহলে ওই সব সংখ্যা দ্বারা হচ্ছে প্রতি ক্ষেত্রে 8 থাকবে। এখানে এটাই বোঝানো হয়েছে। কিন্তু স্যার একটা তো মৌলিক সংখ্যা। হ্যাঁ, জি জি। স্যার তাহলে আমার 101 উত্তর আইছে, আপনি তো স্যার কাইকে দিয়েছেন। ওইটা আবার ইয়া করতে হবে তোমাকে, ওইটার গুণনীয়ক গুলো বের করতে হবে। ঠিক আছে? সাবিত বুঝতে পারছো? সাবিত, জি স্যার। স্যার জি এখানে তো স্যার। গুণনীয়ক বের করার কথা বলেনি। তুমি মনে করছো যে 109 থেকে 8 বিয়োগ করলেই হচ্ছে যে যা উত্তর এটা 101, ওটা তোমার হচ্ছে যে তোমার ওই 4 মার্ক দিয়ে দেবে তোমাকে, এটা মনে করছো? কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে তোমাকে এটা বলেছে যে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে তোমাকে এটা দেখাতে জি হবে। স্যার। এই দলের সংখ্যাটি, তাহলে দেখো এই দলের সংখ্যাটা কি আছে, নাম্বারটা আছে তোমার 6436, স্থানীয় মান প্লেস ভ্যালু তোমাকে নির্ণয় করতে হবে। এটা তো সহজ, 6 এর স্থানীয় মান, 3 এর স্থানীয় মান, তারপরে 4 এর স্থানীয় মান, 6 এর স্থানীয় মান। বোঝা গেছে? বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। বাড়ি থেকে রাহাতের স্কুলের দূরত্ব 10 কিলোমিটার, রাহাত সাইকেলে প্রতি কিলোমিটার
প্রতি মানে 1 কিলোমিটার, ঠিক আছে। 1 কিলোমিটার যেতে সময় লাগে 1/6 আওয়ার। বুঝতে পারছো? তাহলে রাহাতের 1 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে কত মিনিট সময় লাগে? তাহলে প্রতি কিলোমিটার সময় লাগে 1/6 আওয়ার। তাহলে বাড়ি থেকে রাত স্কুলের দূরত্ব কিন্তু 10 কিলোমিটার, মোটামুটি অনেক দূরেই, তাই না? অনেক দূরেই। স্যার একটু বেশি দূরে। জি, একটু বেশি দূরে হয়ে যায়। তাহলে 1 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে কত মিনিট সময় লাগবে? তাহলে ঘন্টা দেওয়া আছে, আমাদেরকে মিনিটে করতে হবে। তাহলে 1 আওয়ার সমান কত মিনিট বলো তো? স্যার 60। হ্যাঁ, 60 মিনিট, তাই না? তাহলে 1/6 ঘন্টা ইকুয়াল তোমার হচ্ছে 60। কাটাকাটি করলেই হয়ে যাবে কত মিনিট লাগবে, ঠিক আছে? 60 ইন্টু 1/6, এটা আর কি। 6 দিয়ে 60 কাটলে হয়ে যাবে তোমার হচ্ছে 10, 10 মিনিট স্যার লাগবে। উত্তর মালা দিলে ভালো হতো। হ্যাঁ, স্যার উত্তর। এই যে উত্তর, এটা 6 মানে 60 মিনিট। 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 60 মিনিট এর 1/6, এটা দিয়ে কাটলে হবে 10। আমি তোমাদের এখন উত্তর দিলে তোমরা এটা দেখবে না গো, বুঝতে পারছো? স্যার ক্লাসের পর আপনি উত্তর মালা দিয়ে দিন। নাও দিতে পারি তোমাকে, তুমি এখন দেখো মনোযোগ দিয়ে। তাহলে উত্তর মালা দিলে আমি কেন তুমি চিল্লাবা এত ধরে ধরে, বলো? দরকার তো ছিল না। তাহলে দেখো, প্রতি কিলোমিটার যেতে সময় লাগে 1/6 আওয়ার, 1/6 ঘন্টা, ঠিক আছে। তাহলে প্রতি মানে 1 কিলোমিটার, তাহলে 1/6 ঘন্টা অতিক্রম করে 1 কিলোমিটারে। অতএব 1 ঘন্টায় কি করে? তাহলে এটা গুণ করলে হয়ে যাবে 1/6 ঘন্টায় অতিক্রম করে 1 কিলোমিটার, তাই না? অতএব 1 ঘন্টা অতিক্রম করে, তাহলে তোমার হচ্ছে যে 6 কিলোমিটার। গুণ দিয়ে উল্টা দিলে তো 6 কিলোমিটার হয়ে যাবে। এবার বলো যে 1 কিলোমিটার সময় লাগে কিন্তু 10 মিনিট, তাহলে তোমার হচ্ছে 6 কিলোমিটার। তাহলে পাইলাম 6 কিলোমিটার, তাই না? বাড়ি থেকে স্কুল যেতে রাহাতের কত সময় লাগবে বলো? 6 কিলোমিটার যেতে কয় ঘন্টা সময় লাগে বলো তো? 6 কিলোমিটার যেতে, হ্যাঁ 1 ঘন্টা স্যার 60 মিনিট। 1 ঘন্টা। অতএব 1 কিলোমিটার যেতে সময় লাগবে কম না বেশি? স্যার কম। তাহলে কি করব? ভাগ করবো না গুণ করব? ভাগ স্যার। হ্যাঁ, তাহলে 1/6, অতএব 10 কিলোমিটার, তাই না? অতএব এই যে 10 কিলোমিটার, তাহলে এখানে হয়ে যাবে 10। তাহলে 10/6, এটা একটা তোমার অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে তোমার মিশ্র করতে পারবে, যেটা হবে সেটাই হচ্ছে উত্তর। বোঝা গেছে? বুঝতে পারছো তোমরা? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে, ঠিক আছে। দেখো, পি এর মান, জগতের সহজ অঙ্ক দিয়ে দিছিলাম, এখানে 10 এ 10 পাওয়া সহজ। যে পি এর মান -3 প্লাস ফার্স্ট ব্র্যাকেটে -6 আর কিউ এর মান -3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে -6। তাহলে পি এর যোগাত্মক বিপরীত সংখ্যা নির্ণয় করো। ওই যে নুজহাত লিখেছে যে পি এর যোগাত্মক বিপরীত সংখ্যা আছে -p, এটা কি হলো? কারণ এখানে পি এর মান দেওয়া আছে যে -3 আর প্লাস মান আছে -6, তাহলে -9 হবে। -9 এর যোগাযোগ হ্যাঁ, তাহলে এটা হবে +9, ঠিক আছে, +9 হবে এটা অ্যান্সার। যদি পি কিউ আর ইকুয়াল 0 হয় তবে আর এর মান নির্ণয় করতে হবে। এইখানে আর এর মানটা বের করতে হবে, বোঝা গেছে? এইখানে আর এর মানটা
বের করতে হবে। দেখো পি এর মান দেওয়া আছে আর কিউ এর মান দেওয়া আছে, কিন্তু আর এর মান দেওয়া নেই। তোমাদেরকে আর এর মান বের করতে হবে, ঠিক আছে? এই পি এর মান আর কিউ এর মান বসাবে, তাহলে আর এর মান অটোমেটিক্যালি বের হয়ে যাবে। তাহলে এবার কিউ এর মান সংখ্যা রেখায় সাহায্যে নির্ণয় করো। তাহলে আমরা বাম দিকে তোমার -3 ধাপ যাব, বাম দিকে 3 ধাপ যাব, আবার তোমার হচ্ছে যে মাইনাস মাইনাস প্লাস। তাহলে তোমার এই এবার ডান দিকে তোমার হচ্ছে 6 ধাপ গেলে আমরা বলো তো কোন জায়গায় পৌঁছাবো, বলো? যদি বাম দিকে তোমার হচ্ছে যেখানে আছে তোমার -3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে -6, তাহলে -3 মাইনাস মাইনাসে প্লাস প্লাস 6, তাহলে এখানে হচ্ছে কত তোমার? এইটাকে আমার সংখ্যা রেখে দেখাতে হবে। +3 প্রথমে আমরা বাম দিকে 3 ধাপ যাব, বাম দিকে 3 ধাপ যাওয়ার পরে আবার ডান দিকে 6 ধাপ গেলে আমরা কোথায় পৌঁছাবো? +3 তে। +3 তে, ঠিক আছে? এটাই হচ্ছে হয়ে যাবে। তাহলে অবশ্যই তোমাদের ব্যাখ্যা লিখতে হবে, ব্যাখ্যা না লিখলে কিন্তু হবে না। আরে 6টি কলম 3টি নোটবুক এবং রহিম 4টি কলম 1টি নোটবুক কিনলো, ঠিক আছে? তাহলে একটি কলমের X টাকা, একটি নোটবুকের দাম Y টাকা, আর এর মোট খরচ বীজগণিতের রাশি লেখো। তাহলে 6টি কলম 3টি নোটবুক, তাহলে বীজগণিতের রাশি লিখলে কি হবে বলো তো? 6x x 3y +3y +3y। উভয়ের মোট খরচ নির্ণয় করো। তাহলে মোট খরচ 6x 3y +4x y। 4x +y তাহলে এটা যোগ করলে যেটা হবে সেটাই, ঠিক আছে? 10x +4y জি, এটা যোগ করলে যেটা হবে সেটাই। সবাই কি বুঝতে পারছো তোমরা এটা? 10x + 4y এটা স্যার আপনি আমার কাইটে দিয়েছেন। আচ্ছা নাম্বার লিখে দাও, আমি তোমাকে দেখে আমি চেক দিয়ে নাম্বার ইনশাআল্লাহ দিয়ে দিব, ঠিক আছে সাবির? আমারও নাম্বার কে দিয়েছেন? আচ্ছা ঠিক আছে, নাম্বার যার যার কেয়া হয়েছে তারা আমাকে দাও, আমি ওটা তোমাদেরকে ইয়ে করে দিব। এবার দেখো x এর মান 15, y এর মান 25, উভয় খরচের অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা পাইলাম হচ্ছে তোমার 6x 3y আর 4x y, এই দুইটার হচ্ছে যে x এর মান বসাতে হবে। খরচ 165 টাকা, x এর মান বসালে 85 টাকা, তাহলে অনুপাত যেটা হবে সেটা অনুপাতে নির্ণয় করতে হবে। যদি লঘিষ্ঠ করা যায়, যদি লঘিষ্ঠ করা যায় তাহলে অবশ্যই তোমরা লঘিষ্ঠ করবে। বোঝা গেছে? স্যার জি স্যার। x এর মান এবং y এর মান বসাবে, বসানোর পরে আমাকে বললো স্যার। স্যার হ্যাঁ? আমিও লঘিষ্ঠ করেছি। স্যার আমি স্যার অনুবাদ ঠিক করছি, লঘিষ্ঠ করছি, তবুও ভুল। আমারও স্যার আমারও নাম্বার স্যার আমারও এটা দিয়েছেন খোয়ার গয়। আচ্ছা বাবারা তোমরা ওই পোস্টে নাম্বার লিখে দাও, আমি নাম্বার দেখে তোমাকে বৃদ্ধি করে দেবো ইনশাআল্লাহ, বলতেছি, ঠিক আছে? এই জন্যই আমি রেজাল্ট শিট করে নাই, কালকে ইনশাআল্লাহ রেজাল্ট শিট করে তোমাদেরকে দেওয়া হবে। স্যার। তোমরা হচ্ছে আমাকে পোস্টে নাম্বার দিবে, যে সাইডে দেখেন চেক চেক দিয়ে আমি তোমাদের যদি আচ্ছা স্যার, হ্যাঁ স্যার আপনার কাছে একটা কোশ্চেন ছিল, যে আপনার কাছে একটা কোশ্চেন ছিল স্যার। এখানে 5 নম্বরের ভয়ে বলেছি উভয়ের মোট খরচ নির্ণয় করতে বলছে, তাহলে এখানে আলাদা আলাদা করে মোট খরচ নির্ণয় করব না, হ্যাঁ যোগ কেন করব স্যার? উভয়ের বলছে তো। 6x + 3y, x এর মান বসাও আর y এর মান বসাও, যেটা হবে সেটা। আবার নম্বরের কথা বলছি স্যার। আবার দেখো এখানে 4x আর 4x + y, ঠিক আছে? এখানে x এর মান এবং y এর মান বসালে কিন্তু দুইটা পাবো না আমরা? স্যার আমি খ নম্বরের কথা বলছিলাম, উভয়ের মোট খরচ নির্ণয় করো। এই যে স্যার, খ নম্বরে, উভয়ের এই যে বলছে। খ নম্বর, এই যে খ নম্বর, এটাই খ নম্বর। এই যে তাহলে 6x + 3y, তাহলে হয়ে যাবে 10x + 4y, হয়ে যাবে 10x + 4y। স্যার এখানে যে উভয়ের বলেছে আলাদা আলাদা করে বাহির করব না? তোমার এখানে বলেছে জি, স্যার। উভয়ের মোট খরচ, এই দুইটারই মোট, উভয়ের দুইটারই মোট বের করতে হবে তোমাকে, বুঝতে পারছো ইনান? জি স্যার। দুইটা উভয়ের মানে দুইটা একসাথে করতে হবে, মোট খরচ যোগ করতে হবে, বোঝা গেছে? এই জন্য আমি এই যে যোগ করলাম, এই দেখো দেখো, এই দেখো এটা একটা
উভয়ের মোট বলেছে জন্য যোগ চিহ্ন দিলাম, এই যে আর বুঝছি স্যার। এবার চিহ্নের পরিবর্তন হলে চিহ্ন পরিবর্তন করতে হবে, তারপর যোগ করে দিতে হবে, যোগ বিয়োগ করলে এটা হয়ে যাবে। ইনান বুঝতে পারছো? ক্লিয়ার ইনান? জি স্যার, ক্লিয়ার। একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা। a প্লাস বি ডিভিশন বি প্লাস সি মাল্টিপুল সি প্লাস a মাল্টিপুল a প্লাস মাল্টিপুল a একটি রাশি। প্রদত্ত রাশিতে কয়টা পদ আছে এবং কি কি? 4টি পদ আছে। স্যার 4টি পদ আছে। হ্যাঁ, তাহলে যেগুলো 4টি স্যার। তোমার যোগ এবং চারটি স্যার। বিয়োগের মাধ্যমে সংযুক্ত আছে তাকে বলা হয় টার্ম, তাই না? হ্যাঁ, x যোগ এবং কিন্তু বিয়োগের মাধ্যমে সংযুক্ত থাকতে হবে, ঠিক আছে? শুধুমাত্র যোগের মাধ্যমে হলে হবে না, যোগ এবং বিয়োগের মাধ্যমে, প্লাস এবং মাইনাসের মাধ্যমে কিন্তু তোমাকে যুক্ত থাকতে হবে, অ্যাড থাকতে হবে, তাহলেই কিন্তু এটা এক একটা পদ হবে। একটি খাতা একটি কলমের মোট দামের সমষ্টি কত? সহজ। x plus y যদি X x plus ইকুয়াল 10 15 y ইকুয়াল 10 হয়, তবে 50টি খাতা 4টি 40টি কলমের দামের মোট দামের অন্তরফল। কে যেন প্রশ্ন করছিলে? অন্তরফল মানে হচ্ছে বিয়োগ, ঠিক আছে? অন্তরফল মানে কি? স্যার বিয়োগ। বিয়োগ, ঠিক আছে? অন্তরফল মানে বিয়োগ। বিয়োগ। হ্যাঁ, ওটা বিয়োগ করলেই মান বসায় বিয়োগ করলেই হয়ে যাবে। হ্যাঁ, 365 ও 483 দুটি সংখ্যা, তাহলে এই 335 এর গুণনীয়কগুলো বের করতে হবে। কতগুলো গুণনীয়ক হবে সেগুলো বের করতে হবে ইনশাআল্লাহ। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা উল্লেখিত সংখ্যাদ্বয়কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 থাকে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা উল্লেখিত সংখ্যাদ্বয়কে, অর্থাৎ 365 483 365 463 দুইটা নাম্বার, টু নাম্বার। এটা তোমাদেরকে হচ্ছে এই 365 থেকে 5 বিয়োগ করতে হবে, আর 483 থেকে 7 বিয়োগ করতে হবে, বিয়োগ করে ভাগ করতে হবে। ভাগ করে যেটা বাড়াবে, সর্বশেষ যে আমরা ডিভিশনটা তোমার ডিভিশনটা পাবো, সেটাই হচ্ছে ওটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা। আমার কথা স্যার বুঝতে ভাগ পারছো? করব নাকি গসাগু করব? হ্যাঁ, স্যার ভাগ করব নাকি গসাগু করব? বৃহত্তম গসাগু সংখ্যা করতে হবে, গসাগু, ভাগ প্রক্রিয়া গসাগু করতে হবে, সাবিত মিউট করো একটু। ঠিক আছে? বুঝা গেছে? ইয়েস স্যার। এবার কিন্তু ভাগশেষ 3 থাকবে, মানে একই কথা, এটাও দাও ওটাও তাই, এটা থেকেও 3 বিয়োগ দিবে, এটা থেকেও 3 বিয়োগ দিবে, দিয়ে এটা দ্বারা এটাকে ভাগ করবে, ভাগ প্রক্রিয়া গসাগু নির্ণয় করবে। কারণ বৃহত্তম বলেছে, কোন প্রশ্ন যদি বলা হয় বৃহত্তম, সব থেকে বড়, সর্বোচ্চ, এইসব কথা বলা থাকলে আমরা কি করব? গসাগু করব। গসাগু করব, ঠিক আছে? তাহলে খ নাম্বার এবং গ নাম্বার খুবই সহজ অঙ্ক। এখানে 10-এ 10 পাওয়া কোনো মানে ব্যাপার না, ঠিক আছে? তারপরে তোমরা কেন জানি ভুল করতেছো, এই জন্য প্রয়োজন শুধু মায়া থাকলেই তোমরা এই ভুলগুলো করবে না। রহিম সাহেব 20 পূর্ণ 1-এর 10 কুইন্টাল আমন, 30 পূর্ণ 1-এর 20 কুইন্টাল ইরি, কতবার যে করানো হয়েছে এরকম অঙ্ক। 10 পূর্ণ 1-এর 50 কুইন্টাল আউশ ধান চাষ করেন। কোন প্রকারের ধান সবচেয়ে বেশি চাষ করেন বলো তো? বলো। স্যার ইরি। ইরি, ইরি সবচেয়ে বেশি। একত্রে আমন ও ইরি কত কি চাষ করেন, দুটো যোগ করতে হবে, ঠিক আছে? 20 পূর্ণ 1-এর 10 আর 30 পূর্ণ 1-এর 20, 200 কুইন্টাল। এই তোমরা সর্বশেষ শেষ করি, তারপরে তোমরা হচ্ছে যেটা ইয়া করো, লিখে দাও, তার ভালো হবে। 200 কুইন্টাল ধান পাওয়ার জন্য আরো কত কুইন্টাল চাষ করতে হবে বলো? এটা কি করতে হবে? স্যার সবগুলো যোগ করে দিয়ে 200 থেকে বিয়োগ করতে হবে। জি,
এই তিনটা আমন, ইরি, আওয়াজ যোগ করে 200 থেকে বিয়োগ করলে যেটা হবে ততটুকুই প্রয়োজন হবে, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল নির্ণয় করো। এটা সংখ্যা রেখা যোগ করলে হবে +5 অ্যান্সার। বাম দিকে 3 ধাপ, এরপরে ডান দিকে 8 ধাপ দিলে আমরা প্লাসে পৌঁছে যাব। সর্বনিম্ন কতজন শিক্ষার্থীকে 3, 4, 6 এবং 8 জন দলে সাজানো যেতে পারে যাতে কোনো ক্ষেত্রেই অবশিষ্ট না থাকে? সর্বনিম্ন সব থেকে ছোট, এগুলো বললে সব ক্ষুদ্রতর, এইগুলো কথা বললে আমরা লসাগু করব, ঠিক আছে? সর্বনিম্ন সব থেকে ছোট, ক্ষুদ্রতর, এমন কথা যদি থাকে প্রশ্নে, এরকম ভাষা থাকলে প্রশ্নে আমরা কি করব? লসাগু করব, এলসিএম করব, লঘিষ্ঠ সাধারণ গুণিতক করব, ঠিক আছে? এরপরে গ নাম্বারটা বইয়ের অঙ্ক, এই অঙ্কটা কে ভুল করেছ? ঘ নাম্বারটা বইয়ের অঙ্ক, কাজের অঙ্ক, এটা কে ভুল করেছ বলো? তোমাদেরকে এটা কখন হয়েছে? 20 থেকে 15 বিয়োগ করতে হবে, 20 থেকে 15 বিয়োগ করতে হবে, তারপর 25 থেকে 20 বিয়োগ করতে হবে। দেখো প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 5 থাকবে, বিয়োগফল 5 থাকবে, তাই না? জি স্যার। জি স্যার, প্রত্যেক ক্ষেত্রে 5। এরপরে কোন ক্ষুদ্রতম বলেছে জন্য লসাগু, ক্ষুদ্রতম বলেছে জন্য আমরা কি করব? লসাগু করব। এরপরে এই দুইটা যোগ করে 100 বিয়োগ করলে যেটা আছে সেটাও তত যোগ করলে সংখ্যাটি 100 হবে। তার মানে 10 পূর্ণ 5-এর 14, 38 পূর্ণ 11/21, এটা দুইটা যোগ করব, যোগ করে যে যোগফলটা বের হবে সেটা থেকে 100 বিয়োগ করব, যেটা বের হবে সেটা হবে অ্যান্সার, ঠিক আছে? এই ছিল আজকের সলভ ক্লাস। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো।